আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এবার থেকে তারা ওই সমস্ত এলাকাতে সাধারণ মানুষের বাঁচার উদ্দেশ্যে ভারতের অস্ত্র আইনের আওতায় তাদেরকে লাইসেন্সের অধিকার দেবেন। তাদের হাতে অস্ত্র কিনে দেবে না গভর্নমেন্ট থেকে কোনো অস্ত্র কিনে দেওয়া হবে না, কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য লাইসেন্স অনুমোদনে সাহায্য করবে আসাম সরকার। শুভেন্দু অধিকারীও এই একই বক্তব্য বলেছিলেন মুর্শিদাবাদের মতো ঘটনার সমস্যার সমাধান করতে গিয়ে। এই একই বক্তব্য বলেছিলেন, আপনাদের মনে রয়েছে? কাদের মনে রয়েছে আজকে কমেন্ট করে জানান। এরপরেও আপনাদের মধ্যে 1% মানুষও তো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিচ্ছেন, নিজেদের অস্তিত্ব বিপন্ন হবে জেনেও তো ভোটটা দিচ্ছেন। এই পশ্চিমবঙ্গের মানুষ কি আমরা কি মানুষের পর্যায়ে আর পড়বো না? আমরা কি আস্তে আস্তে মানুষের মতো দেখতে হতে পারি, কিন্তু আস্তে আস্তে কি আমরা অন্য কোনো প্রাণীতে কনভার্ট হয়ে যাচ্ছি? নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেখানে হিন্দুদের বাঁচানোর জন্য একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন এবং কার্যত অস্ত্রের লাইসেন্স তুলে দিয়েছেন সেখানকার আদি বাসিন্দাদের এবং বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে বাঁচার জন্য, যাতে আসামে মুর্শিদাবাদের মতো কোনো ঘটনা ঘটতে না পারে। সেই কারণে সাধারণ মানুষের আত্মরক্ষার স্বার্থে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন বিজেপি রাজ্য এবং তাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন সৃষ্টি করেছেন, সেই প্রশাসনে এই ধরনের সিদ্ধান্তটা যে কতটা জরুরি সেটা ওই মুর্শিদাবাদের সাধারণ মানুষকে, যে কোনো হিন্দু মানুষকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। এবং আপনাদের মনে রয়েছে কি যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুর্শিদাবাদের এই একই ঘটনার পর যখন বেছে বেছে হিন্দুদের বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো, তাদের সম্পত্তি লুট করা হলো, দুই হিন্দু মানুষকে ঘর থেকে বের করে খুন করলেন। কারা খুন করলেন? পড়শি, যারা কিছুদিন আগে ঈদের জন্য তাদের ইনভাইট করেছিলেন, তারা এসে তাদের বিরুদ্ধে ঘর জ্বালিয়ে দিলেন, অত্যাচার করলেন। এবং সম্পূর্ণভাবে এর দোষ তৃণমূল কংগ্রেসের সেখানকার স্থানীয় কাউন্সিলর, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে হাইকোর্টের অনুমোদিত 3 সদস্যের একটা কমিটি তারা রিপোর্ট জমা দিয়ে বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। তারপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বীর সেনা জওয়ান বিএসএফ এর দিকে আঙুল তুলেছেন। ঠিক এই জায়গায় আজকে আমরা বুঝতে পারছি হিমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত কতটা জরুরি। আপনারা কি বুঝতে পারছেন? লিখে জানান কমেন্ট সেকশনে, কিন্তু আমি দেখাবো আপনাদের সামনে আমি কোথা থেকে এই মারাত্মক তথ্যটা দিচ্ছি। আসামের মুখ্যমন্ত্রী তিনি কি বললেন, বিরোধী দলনেতা তিনি কি বলেছিলেন, সবটা শোনাবো আপনাদের আজকে। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমসে লেখা রয়েছে, আসাম টু গিভ আর্মস লাইসেন্স টু ইন্ডিজিনাস পিপল ইন ভালনারেবল এরিয়াস, হিমন্ত বিশ্ব শর্মা। দেখতে পাচ্ছেন খবরটা। এবং এবার আসি আপনাদের ব্যাখ্যায়। গতকাল হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তাদের বিধানসভায় একটা আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যেখানে বাংলাদেশের বর্ডার এরিয়াগুলো রয়ে গেছে, সেখানে আসামের ওই প্রত্যন্ত এলাকাতে যেখানে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমে আসছে বা আদি বাসিন্দা, আসামের যারা আদি বাসিন্দা তাদের যেখানে সংখ্যাধিক্য কম, যেখানে রোহিঙ্গা কিংবা বাংলাদেশ থেকে চলে আসা মানুষের সংখ্যাধিক্য বেশি, সেখানে নিত্য নৈমিত্তিক অশান্তির ঘটনা ঘটছে। এবং আসামের যারা আদি বাসিন্দা, যাদের অ্যাকচুয়ালি অধিকার রয়েছে আসামের মাটি, তারাই সেখানে বঞ্চিত এবং দিনের পর দিন তারা ভয়ে সন্ত্রস্ততে তারা সেখানে বসবাস করছেন। কেউ আবার শান্তির জন্য জমি জলের দরে বেচে দিয়ে ওই জেহাদিদের হাতে জমি তুলে দিয়ে তারা অন্য জায়গায় শত দুঃখ সত্ত্বেও চলে আসতে বাধ্য হচ্ছে। আর এই ঘটনাকে রুখে দিতে আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এবার থেকে তারা ওই সমস্ত এলাকাতে সাধারণ মানুষের বাঁচার উদ্দেশ্যে ভারতের অস্ত্র আইনের আওতায় তাদেরকে লাইসেন্সের অধিকার দেবেন। তাদের হাতে অস্ত্র কিনে দেবে না গভর্নমেন্ট থেকে কোনো অস্ত্র কিনে দেওয়া হবে না, কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য লাইসেন্স অনুমোদনে সাহায্য করবে আসাম সরকার। কত বড় সিদ্ধান্ত একবার আপনারা কমেন্ট করে লিখে জানান। এই বক্তব্যটা শোনার পর আসামের মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন সেটা আপনারা শুনুন।
Government of Assam has taken a very important decision in our cabinet. We have Assam is a very difficult and very sensitive state. Today we have decided that we will give arm license to the eligible persons who are residing in remote area, vulnerable area and border area. And we will encourage our original inhabitants and indigenous Indian citizen to apply and take arms license as per the eligibility provided in the Indian Arms Act. শুনলেন, এই হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর কাজ, যে যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো, ভোটের রাজনীতি নয়। যারা অত্যাচারিত এবং যারা জেহাদিদের যেমন উচিত শিক্ষা দিতে হবে, আর যারা অত্যাচারিত তাদেরকে যেমন রক্ষা করা হয়, সেই জন্যই কিন্তু আমাদের প্রশাসনের কাজ। আর সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে আমাদের এই রাজ্য প্রশাসন। এই যে হাইকোর্টের এই 3 সদস্যের কমিটির এই ভয়ঙ্কর রিপোর্টে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরের নাম এসেছে, মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন সেই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন সেই কাউন্সিলরকে পদত্যাগ করে তৃণমূল দলের মধ্যে তার থাকা যাবে না এই সিদ্ধান্ত নিতে? শুনবেন না। এইগুলো তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়াল ভোট ব্যাংক, এইগুলো তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। কিন্তু আপনার আমার তো অ্যাসেট নয়। আপনার রক্ত নিয়ে, আপনার পরিবারের রক্ত নিয়ে কিংবা আপনার প্রতিবেশীদের পরিবারের রক্ত নিয়ে যে দলটা এই মুহূর্তে ক্ষমতায় টিকে আছে তাদেরকে আপনি টিকিয়ে রাখতে সাহায্য করবেন, সাহায্য করছেন। আমি এই জায়গায় আপনাদের মনে করিয়ে দিতে চাইবো, আপনাদের কতজনের মনে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে এই বক্তব্যটা কি আপনাদের মনে রয়েছে? অসমের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তটা কার্যত নিলেন, শুভেন্দু অধিকারীও এই একই বক্তব্য বলেছিলেন। মুর্শিদাবাদের মতো ঘটনার সমস্যার সমাধান করতে গিয়ে এই একই বক্তব্য বলেছিলেন। আপনাদের মনে রয়েছে? কাদের মনে রয়েছে আজকে কমেন্ট করে জানান। আমি আপনাদের সামনে মনে করিয়ে দেব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা শোনাবো, যেখানে বিরোধী দলনেতা স্পষ্টভাবে বলছেন যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা, যেখানে বাংলাদেশের বর্ডার রয়েছে, যেখানে হিন্দুদের সংখ্যা কম, সেই জায়গাটাতে তাদের বাঁচার স্বার্থে, তাদের জীবনের অধিকারের স্বার্থে, জীবনের থেকে তো বেশি মূল্য কিছু কম, মানে এত দামি তো আর কিছু হয় না, তাদের হাতে লাইসেন্স তুলে দিতে হবে, তাদের হাতে অস্ত্র তুলে দিতে হবে। নিজেদের আত্মরক্ষার তাগিদে বিরোধী দলনেতা এই সলিউশনটা দিয়েছিলেন। তিনি যে সলিউশন দিয়েছিলেন সেটা বিজেপি যেহেতু তাদের ক্ষমতায় রয়েছে আসামে, তারা সেটা কার্যকর করে ফেললো। আর বিরোধী দলনেতা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্যটা আপনাদের মনে করিয়ে দিতে চাইবো। আমাদের বিরোধী দলনেতা মুর্শিদাবাদের ঘটনার পরেও এই একই কথা বলেছিলেন। শুনুন বক্তব্যটা। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো। কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। এটা তো বিরাট বললেন আপনি। এটাই বাস্তব, আপনি ওখানে খোঁজ নেবেন, এটাই হচ্ছে বাস্তব। লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী, ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম, 10-15-20%, এটা করা উচিত। শুনলেন? এবার বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়াটা কতটা জরুরি। অন্তত হিন্দু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার রয়েছে যারা শুধুমাত্র ভোটে জিতবে বলে সাম্প্রদায়িক হিংসাকে মদদ দেওয়া হচ্ছে জেনেও নীরবে এবং নিশ্চুপে বসে রয়েছে। মুর্শিদাবাদের ঘটনার জেরে নিজের প্রশাসনকে দায়ী করলেন না, অথচ হাইকোর্টের নেতৃত্বে কমিটিরা, তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একেবারে প্রত্যক্ষভাবে এই ঘটনা ঘটেছে বলে তারা হাইকোর্টে রিপোর্ট জমা দিচ্ছেন। এবং আমাদের এই পুলিশ প্রশাসন সবটা জানতো,
অশান্তি যে শুরু হয়ে গিয়েছে, তারা জেনেও কোনো কাজ করেনি, চোখ বন্ধ করে বসে রয়েছে, এটা কে বলছে? এই কথাটা পরিষ্কারভাবে রিপোর্টে উল্লেখ করা রয়েছে। এরপরেও আপনাদের মধ্যে 1% মানুষও তো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিচ্ছেন, নিজেদের অস্তিত্ব বিপন্ন হবে জেনেও তো ভোটটা দিচ্ছেন। কি ভাবছেন যে এখন আপনারা কাটমানি পাচ্ছেন, পেয়ে যান, এখন আমরা অনেক কিছু তোলা আদায় করতে পারছি, অনেক অবৈধ সুযোগ সুবিধা আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো সত্যি প্রশাসন থাকলে আইনের আওতায় যেগুলো পাওয়া সম্ভব নয় সেগুলো পাচ্ছি। যেমন অনেকের যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি পেয়ে গিয়েছিলেন, চাকরি তো আলটিমেটলি থাকলো না, এবং যে মাইনে পেয়েছিলেন সেই মাইনেটাও তো আপনাদের ফেরত দিতে হবে। এমনিতে তো তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট ছিল তাদেরকে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন। দ্বিতীয়ত সেই টাকা আপনারা ভাবছেন যে ওই যে এতদিন ধরে চাকরি করে টাকাটা তুলেছিলেন সেই টাকা আপনাদের হজম হবে না, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সম্পূর্ণ টাকা উইথ 12% ইন্টারেস্ট আপনাদের ফেরত দিতে হবে। তাহলে আমও গেল, ছালাও গেল। এই পরিস্থিতিতে আরো একবার বিশ্বাস করবেন? আর কতদিন বিশ্বাস করবেন, আর কতদিন ঠকবেন? ভারতের তো আর দ্বিতীয় কোনো প্রান্তে মানুষ এতটা ঠকেনি। এই পশ্চিমবঙ্গের মানুষ কি আমরা কি মানুষের পর্যায়ে আর পড়বো না? আমরা কি আস্তে আস্তে মানুষের মতো দেখতে হতে পারি, কিন্তু আস্তে আস্তে কি আমরা অন্য কোনো প্রাণীতে কনভার্ট হয়ে যাচ্ছি? একবার ভেবে দেখার সময় হয়ে গিয়েছে। তার কারণ এতটা কোণঠাসা হয়ে গিয়ে তো সবাই মানে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি আমরা মানুষ বলে আর বলবো নিজেদের যে আমরা কোণঠাসা হয়েও দেওয়ালে পিঠ ফিরে অন্য দেওয়ালে পৌঁছে গেলাম, 2-3টে দেওয়াল ক্রস করে চলে গেলাম, কিন্তু তা সত্ত্বেও বোধোদয় আমাদের হচ্ছে না। সবার কথা বলছি না, অনেক মানুষ জাগ্রত হয়েছেন, কিন্তু আজকে দেখুন মুর্শিদাবাদে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, আঘাতটা প্রথমে তাদের গায়ে লাগছে। আমরা ভাবছি আগুনটা লেগেছে পাশের বাড়িতে, আমার বাড়িতে তো এখনো আগুনটা পৌঁছায়নি। ঠিক আছে, যবে আগুন পৌঁছাবে তবে ব্যবস্থা আপনি পারবেন। ওই বাড়িটা জ্বলছে আগুন বলে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, ওই বাড়ির লোকগুলো পুড়ছে বলে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আপনি পারবেন যখন ওই আগুনটা আপনার বা আমার বাড়িতে এসে লাগবে, তখন কি আমরা রেকটিফাই করার সময় পাবো? তো সেই কারণেই আমি বলছি, দেখুন আসামের মতো মুখ্যমন্ত্রী রয়েছেন বলে কিন্তু ওই পরিবারগুলো বেঁচে যাবে। এবার আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা শুধুমাত্রই ওই যে সীমান্ত লাগোয়া এরিয়াতেই যে আমরা এই অস্ত্র লাইসেন্স দেবো এমনটা নয়। আসামের মধ্যেও যেখানে যেখানে এই ধরনের কোনো মানুষ বিপন্নতা বোধ করবে, যেখানে বাংলাদেশ বা রোহিঙ্গাদের মতো জেহাদি গোষ্ঠীর মধ্যে কোনো একটা পরিবার পড়ে যাবে, তাদের হাতেও অস্ত্রের লাইসেন্স আমরা প্রশাসনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া গুলো মিট করে তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না এরকম ব্যক্তির হাতে একেবারে আইন মেনে অস্ত্রের লাইসেন্স তুলে দেবেন। অর্থাৎ তারা বাড়ির মধ্যে অস্ত্র রাখতে পারবেন। আর অস্ত্র রাখা কি শুধুমাত্র নিশ্চিতভাবে সাজিয়ে রাখার জন্য নয়, এই কেউ যদি জেহাদি গোষ্ঠী চলে আসলো 10 জন মিলে বাড়িটা পোড়াতে, তাহলে সেই অস্ত্র ব্যবহার করা যাবে। তাহলে বুঝতে পারছেন যে নিজেদের আত্মরক্ষার স্বার্থে আসাম গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পেরেছে, পশ্চিমবঙ্গের গভর্নমেন্টও পারত। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত এলাকায় যে ঘটনা ঘটে গেল, এরপরে তো মুখ্যমন্ত্রীর উচিত ছিল আসাম গভর্নমেন্টের মতো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। কি আপনারা মনে করেন কি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরও এই একই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল অন্তত মুর্শিদাবাদের পর? কিন্তু তিনি নেবেন কেন? তিনি তো জানেন যে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যুক্ত, অন্তত এতদিন ঘুমালো তো এবার তো রিপোর্টের পর তিনি জানতে পারলেন, তারপরেও দেখলেন তার হেলদোল রয়েছে কোনো। আবার দেখবেন এই কোনো ঘটনা ঘটবে তখন বলবেন যে বিজেপির দোষ দিয়ে রামনবমী করবেন না, এরাই ঢিল ছুটছে, এরাই একটা জায়গার মধ্যে দিয়ে অশান্তি পাকাচ্ছে। সব সময় একতরফা, সব সময় একজন প্রশাসনিক কর্তৃ হয়ে সব সময় একতরফা। গোটা পশ্চিমবঙ্গকে ছাড়খাড় করে দিয়েছেন। এমন একটাও লোক নেই, চাকরিজীবী বলুন কিংবা 26,000 চাকরি বাতিল, আরো প্রাইমারিতে 32,000 চাকরি পেন্ডিং, তাদেরও বাতিল হয়ে গিয়েছে, সেটা এখনো বিচারাধীন রয়েছে। ডাক্তারদের হাল খারাপ করে দিয়েছে। সমাজের একটা স্তরের মানুষও ভালো নেই, কয়েকজন ছাড়া, নচিকেতা, কবির সুমন, তারপরে হচ্ছে আপনাদের ওই অপর্ণা সেন, এই কয়েকটা গুটি কতক নিয়ে ওদেরকে ভালো রেখে দিয়েছে। আর ওরা মাঝে মাঝে বেরিয়ে এসে বলছে কই এই সরকার তো এমন কিছু করেনি যার জন্য এমন করতে হবে। কই উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে দেখুন, ওখানেও তো এমন হয়েছে। অর্থাৎ তারা জাস্টিফাই করে সাধারণ মানুষের মনের মধ্যে বিষটা ঢুকিয়ে দিচ্ছেন যে না না এটা এমন কি অত্যাচার সহ্য করেছেন, মুর্শিদাবাদে এমন কি অত্যাচার হয়েছে, আরো বেশি অত্যাচার হোক, দাঁড়ান। আর আপনারা ওই অপর্ণা সেনেদের মতো এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা শুনছেন।
আর প্রত্যেকবার ভোট আসলে সেই বোকা হয়ে যাচ্ছেন। মানে আপনাদের পার্সোনালি আমি বলছি না, ইনক্লুডিং মি, আমার ফ্যামিলি, আমি সবাইকে বলছি, আমরা একটা ইউনিটের কথা বলছি। আমরা বোকা হয়ে যাচ্ছি, আমরা সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছি, ব্যাস আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। আপনারা লিখে জানান আপনাদের মন্তব্য, আপনারা এই আসামের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন জানান কিনা আজকের পর্বে লিখে জানান। বিরোধী দলনেতা তাহলে বুঝতে পারছেন যে তিনি যদি কখনো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তাহলে এই জেহাদিদের কি অবস্থা হতে পারে। লিখে জানান আপনাদের মন্তব্য আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।